আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারত যেভাবে বাংলাদেশকে দখল করার পায়তারা করছে, গোপন তথ্য ফাঁস, মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। সবশেষে দেখবেন পদত্যাগ করছে প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক চাপ ক্রমশ ঘিরে ধরেছে হাসিনা সরকারকে, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আফগানিস্তানের তালেবান সরকার কিছুদিন আগে একটা আদেশ জারি করেছে যে তাদের নেতারা সরকারি চাকরিতে তাদের পুত্রদের কিংবা আত্মীয় স্বজনকে নিয়োগ দিতে পারে। যারা ইতিমধ্যে এই ধরনের নিয়োগ পেয়েছেন তাদেরকে বরখাস্ত করার নির্দেশ তারা দিয়েছে। দেখেন, তালেবান শাসন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে দেশে বিদেশে, বিশেষ করে তাদের মানবাধিকার এবং নারীর অধিকার সংক্রান্ত আচরণ নিয়ে পৃথিবীর অনেক দেশ, সংস্থা, ব্যক্তিত্ব সোচ্চার হয়েছে। কিন্তু তালেবান শাসনের যত নেতিবাচক দিকে থাকুক না, এই আদেশের ফলে আমরা ধারণা করতে পারি যে তাদের নেতৃত্ব সরকার এবং পরিবার একাকার করে ফেলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্ট এবং অবৈধ খয়রাতি খাটাস ক্রাইম মিনিস্টার হাসিনা রাষ্ট্র শাসনের এই ন্যূনতম উপলব্ধি, অথচ তার লেসপেন্সার রাম বামেরা তালেবানের নাম শুনলেই খিস্তি খেউ করতে করতে মুখের ফেনা তুলে দেয়। কাঁঠাল রানী যে সরকার এবং পরিবার একাকার করে ফেলছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তার নিজস্ব ক্ষমতা বলে তার পুত্রধন সজীব ওয়াজেদ জয়কে সরকারের আইসিটি উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। কিন্তু জয় আসলে কি কাজ করে, তার কাজটা কি, তার কন্ট্রিবিউশনটা কি দেশে, সেটা সম্পর্কে কিন্তু কোনো স্বচ্ছতা নেই। সে সারাক্ষণ থাকে আমেরিকায়, একটা কুত্তা নিয়ে বসে থাকে। বাংলাদেশের আইসিটি উপদেষ্টা হিসেবে তার কাজটা কি? অথচ এই ফ্যাসিস্ট সরকারের নেতা মন্ত্রীরা তাকে ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে সেলিব্রেট। আমরা তো জানি যে ডিজিটাল বাংলাদেশের ধোয়া তুলে এই অবৈধ সরকার পাশ করছে ভয়ঙ্কর এক কালাকানুন, ডিজিটাল সিকিউরিটি, যার মাধ্যমে জনগণ এবং মিডিয়ার মুখ বন্ধ করার সমস্ত বন্ধ। আমরা এটাও জানি যে ডাটা সিকিউরিটি অ্যাক্ট নামে একটা ভয়ঙ্কর কালাকানুন প্রস্তুত করছে, যার প্রকাশ্য সমালোচনা করছে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস স্বয়ং। এবং এই ডেটা সিকিউরিটি অ্যাক্ট, এই আইনটা, এই কালাকানুনটা বাস্তবায়িত হলে দেশের মানুষের বাকি সকল অধিকারও কেড়ে নেওয়া। ইদানিংকালে কাঁঠাল রানী আর তার পুত্রধন জয় ধোয়া তুলছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যে কথা বলতে বলতে ওবায়দুল কাদের আর তার দলবল ধপাস করে স্টেজ ভেঙে পড়ে। একটা ভিডিওতে দেখাইছি যে মানবাধিকার বিধ্বংসী এই স্মার্ট বাংলাদেশের এজেন্ডার উদ্দেশ্য হলো সমস্ত বাংলাদেশকে একটা বিশাল আয়না ঘরে পরিণত করা, যেখানে এদেশের সমস্ত মানুষকে কাঁঠাল রানী বা তার বংশধরদের কয়েদি বা দাস হিসেবে বসবাস করতে বাধ্য করা। হাসিনা আর জয় কি এখানে থেমে গেছে? না, থামে নাই। জয় ডাকা কিন্তু এখানে থেমে নাই। গত বছর নভেম্বর মাসে সে ঘোষণা দিছে যে সমস্ত বাংলাদেশকে একটা ক্যাশলেস সমাজে পরিণত করা, যেখানে নগদ টাকায় কোনো রকম লেনদেন করা যায়। সে বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসলে ৩-৪ বছরের মধ্যে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা করা হবে। এটাই হবে সরকারের লক্ষ্য। এই ব্যবস্থা দেশের শতভাগ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং হাসিনার পরবর্তী মেয়াদে তারা ক্যাশলেস সমাজে বাস করবে। ইতিমধ্যেই এই বিষয়ে সে কাজ শুরু করে দিছে। এই পর্যন্ত কথা শুনে মনে হচ্ছে বাহ, ভালোই তো, সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, কোনো নগদ টাকা পয়সার ব্যাপার নাই, খুব মজা। দাঁড়ান, সমস্যাটা কি? এইটা এখন আলাপ করতেছে। ক্যাশলেসের বিপদটা কি? বিপদটা আলোচনা করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই।
এই যে অপকর্মটা সে কিন্তু শুরু করে দিছে, তার ইঙ্গিত আমরা পাইছিলাম 2021 সালের অগাস্ট মাসে। ওই সময় ব্লেজ নামের একটা রেমিটেন্স সেবার অ্যাপ উদ্বোধন করতে যে সে বলে যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তী লক্ষ্য হচ্ছে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা। দেখেন, ওই অনুষ্ঠানের রিপোর্টে আমরা জানতে পারি যে সোনালী ব্যাংক, আইসিটিএল এবং হোম পে নামের 3টা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই ব্লেজ সেবা চালু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোম পে নামের সার্ভিসটার যৌথ প্রতিষ্ঠাতা হিসেবে দাবিদার এক ব্যক্তি, তার নাম হচ্ছে রুবেল আহসান। রুবেল আহসানকে এবার আমরা তাহলে খুঁজে দেখি। আমি তো দেখাইছি কিভাবে খুঁজতে হয় এগুলো। লিঙ্কডইনের রুবেল আহসানের প্রোফাইলে আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই রুবেল আহসান জুলাই 2017 থেকে হোম পে প্রতিষ্ঠানের গ্রুপের সিইও। আমরা হোম পের এবার ওয়েবসাইটে যাই, তো দেখতেছি যে প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রিমন্ট শহর। এর আর কোনো ঠিকানা দেওয়া না। এই থেকে আমরা ধারণা করতে পারি যে রুবেল আহসানের হোম পে একটা আমেরিকান প্রতিষ্ঠান। খুব ভালো কথা, কিন্তু ঘটনা হচ্ছে যারা আমেরিকায় থাকেন আর কি, তারা জানেন এই ব্যাপারটা জানেন। আমেরিকাতে 2017 সালের অনেক আগে থেকে হোম পে নামে একটা সার্ভিস আছে, একটা কোম্পানি আছে, নাম করা কোম্পানি। এই কোম্পানিটা শুরু হয় 1992 সালে। এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করার জন্য আমেরিকায় যে সমস্ত মহিলাদের নিয়োগ দেওয়া হয় তাদেরকে বলা হয় ন্যানি। তো এই ন্যানিদের বেতন, ট্যাক্স, এই সমস্ত ব্যাপারগুলো দেখাশোনা করার জন্য এই হোম পে সার্ভিস খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয় আমেরিকায়। আমেরিকায় যারা থাকেন তারা সবাই জানে যে হোম পে কি কোম্পানি। আমরা আমেরিকান সরকারের পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসের তথ্য খোঁজ করে দেখছি যে এই হোম পে হালনাগাদ নথিভুক্ত আছে, মানে যে হোম পের কথা বললাম যে যারা ওই ন্যানিদের সার্ভিসটা মেনটেন করে। আমেরিকায় একই নামে 2টা প্রতিষ্ঠান থাকা সম্ভব। কেউ যদি আর একটা প্রতিষ্ঠানের নামে নতুন একটা কোনো প্রতিষ্ঠান গঠন করে তাহলে কপিরাইট ভঙ্গের আইনের দায় পড়বে এবং প্রতারণার দায় পড়বে। এই কারণে একটা ব্যবসা প্রতিষ্ঠান নামকরণের আগে উদ্যোক্তাদের পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসের কাছে খোঁজ নিয়ে নেয় যে ওই নামে কোনো নথিভুক্ত প্রতিষ্ঠান আছে। যদি তা থাকে তাহলে ওই নামটা প্রত্যাহার করা। ইনফ্যাক্ট আপনি বাংলাদেশেও একই নামে 2টা প্রতিষ্ঠান করতে পারবেন। বাংলাদেশে যদি একটা কোম্পানি আপনি খুলতে চান তাহলে নতুন কোম্পানির নাম নিবন্ধন করতে হয় প্রথমে, এবং সেই জন্যে RJSC বা যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়, এটার ওয়েবসাইটে যে দেখতে হয় পছন্দের নামটা দিয়ে সার্চ দিতে হয় যে এই নামে কোম্পানি করা যাবে কিনা। নামটা যদি সার্চ দিয়ে না পাওয়া যায় তখনই এইটার নিবন্ধন করার ছাড়পত্র দেয় RJSC, তারপরে আপনি এই নামটা পাবেন। তার মানে আমেরিকা বাদ দেয়, বাংলাদেশেও আপনি একই নামে 2টা কোম্পানি করতে পারবেন না, সম্ভব না। তাহলে এই যে রুবেল আহসানের হোম পে, এটা কি একটা সত্যিকারের প্রতিষ্ঠান না একটা ভুতুরে ব্যাপার? তারপরে এই রুবেল আহসান যে হোম পে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে দাবি করছে, আমেরিকান সরকারের পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসে আপনি সার্চ দিতে পারবেন। আমি সার্চ দিয়ে দেখছি তার কোনো অস্তিত্ব সেইখানে নেই, আপনারাও সার্চ দিয়ে দেখতে পারেন। এছাড়া এই যে রুবেল আহসানের ব্লেজ নামের অ্যাপের কথা বলা হচ্ছে সে সম্পর্কে কোনো স্বচ্ছতা নেই। গত বছর 27 ডিসেম্বর প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী ব্লেজের এই অ্যাপ তখনও পর্যন্ত গুগল প্ল্যাটফর্মে কিন্তু এটা প্রকাশিত হয়নি। আপনি গুগল প্লে থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন। দেখেন তো, তাহলে যেই অ্যাপ বাংলাদেশের শতভাগ মানুষকে ব্যবহার করার জন্য বাধ্য করা হবে তার স্বচ্ছতা কেন নিশ্চিত করা হচ্ছে না? অথচ এই ধরনের একটা সম্পূর্ণ অস্বচ্ছ অ্যাপ, একটা সম্পূর্ণ ভুতুরে কোম্পানি, তাদের সাথে সোনালী ব্যাংকের মতো একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে পার্টনারশিপ করার জন্য ব্যবস্থা করানো হয়েছে, গেলানো হয়েছে। আসলে এই ক্রাইম মিনিস্টার হাসিনা এবং তার পুত্রধন জয় ডাকাত পুরো বাংলাদেশটাকে বাপের সম্পত্তি বলে মনে হয় এবং সেইভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছভাবে ব্যবহার করে। এই বিষয়ে প্রশ্ন করার অধিকার কারণ। তো এই রুবেল আহসানের ব্যাপারে আমরা একটু পরে ফিরে আসতেছি। তার আগে দেখে নিই, জয় যদি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করতে পারে সত্যি সত্যি, তাহলে আমাদের ভাগ্যে কি আছে। আমরা তো বুঝছি যে ক্যাশলেস ব্যবস্থায় নগদ টাকার কোনো অস্তিত্ব নেই। প্রত্যেকটা নাগরিককে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খুলতে গেলে
জাতীয় পরিচয়পত্র সহ যা যা কাগজপত্র জমা দিতে হয় সেটা দিতে হবে। আপনারা তো জানেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কি করতে হবে। আপনার যে টাকা সেটা আপনি কখনো নগদে হাতে পাবেন না, দেখতে পাবেন না। আপনার কম্পিউটার কিংবা সেলফোনের স্ক্রিনে দেখবেন আপনি যেটা আপনার টাকা আছে। আপনার চাকরিদাতা তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনার বেতনের সমান একটা সংখ্যা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। আপনি যদি কেনাকাটা করতে চান তাহলে আপনার সেলফোন থেকে দোকানদারের পাওনা পরিশোধ করবেন, বিকাশে যেভাবে শোধ করেন। যদি কাউকে টাকা পাঠাতে চান, কোনো বিল শোধ করতে চান, তাও আপনার কম্পিউটার বা সেলফোন থেকে করবেন। যেই ব্যাংকে আপনি টাকা জমা রাখেন সেই ব্যাংক আপনাকে একটা ব্যাংক কার্ড দেবে, যে এটিএম কার্ড একটা দেয় না, ওরকম একটা এটিএম কার্ড দেবে। সেটা আপনি ব্যবহার করে জিনিসপত্রের দাম শোধ করতে পারবেন, কিন্তু টাকা তুলতে পারবেন না এটিএম থেকে। এখন এই সিস্টেম চালু করার সপক্ষে আপনাকে বলা হবে যে এই যে আপনার লেনাদেনা, এটা খুব দ্রুত এবং সহজে আপনি করতে পারবেন। তাছাড়া নগদ টাকা চুরি হয়ে যেতে পারে। এই সিস্টেমে নগদের কোনো কারবার না থাকায় চুরির সম্ভাবনা নাই। ভালোই তো, তাই না? ভালো হবে। উন্নত দেশগুলো তো ক্যাশলেস সিস্টেমের দিকে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরের লেভেলে তো চলেই গেছি, তাই না? সুতরাং আমাদেরকে উন্নয়নের স্বার্থে এই কাজ করতে হবে। শুনতে খুব ভালো লাগে। আসলে একবারে চালু হয়ে গেলে এই সিস্টেমের পুরো কন্ট্রোল চলে যাবে হাসিনা, জয়, এই ক্রিমিনাল গমের কাছে। প্রথমত, অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার পুরো ব্যক্তিগত তথ্য দিতে হবে, যা চলে যাবে এদের হাতে। হাসিনা জয় যে ডেটা সিকিউরিটি অ্যাক্ট তৈরি করতে যাচ্ছে, তাতে তারা জনগণের ব্যক্তিগত সকল তথ্য জোগাড় করে বাংলাদেশের জনগণের উপরে পুরোপুরি নজরদারির ব্যবস্থা রাখছে। আপনি কোথায় যান, কেমন করে যান, কি দিয়ে যান, কি ব্যবহার করে যান, গাড়ি করে যান, সাইকেল করে যান, ট্রেনে করে যান, না লঞ্চে করে যান, কার সঙ্গে কথা বলেন, কি কথা বলেন, আপনার বাড়িতে কারা যাওয়া আসা করে, কাকে আপনি টাকা পয়সা দিলেন, কারে আপনি দাওয়াত দিলেন, আপনি কোথায় দাওয়াত খাইতে গেলেন, আপনি কোন রেস্টুরেন্টে খাইলেন, কি কেনাকাটা করলেন, আপনার বাচ্চা কোথায় পড়ে, এই সমস্ত বিষয়গুলো আমরা নিতান্ত ব্যক্তিগত বলে মনে করি, তাই না? কিন্তু তার সমস্ত তথ্য চলে যাবে এই অবৈধ সরকারের তথ্য ভাণ্ডারে। এর মাধ্যমে কিবোর্ডের একটা বোতাম টিপে আপনাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা সম্ভব। আপনি এখন বলবেন কিভাবে কন্ট্রোল করবে? আসেন, এইটা আমি এখন দেখাচ্ছি। ক্যাশলেস সোসাইটি এই বন্দোবস্তটাকে আরো পাকাপোক্ত করবে। এই বিষয়টা বোঝার জন্য আমি কয়েকটা পরিস্থিতির কথা উল্লেখ করতেছি। এই ব্যবস্থা সরকার যদি ধরেন কাউকে রাষ্ট্রবিরোধী বলে মনে হয়, তাহলে সহজে তার বিরুদ্ধে ক্র্যাকডাউন করতে পারে। কিভাবে? এই যে দেখেন, ধরে আপনি হাসিনা, তার পুত্র জয়, তার কন্যা, আত্মীয় স্বজন, তার বাপ, তার দাদা, দলের লোকজন, সরকারের ইত্যাদি কারো সম্পর্কে, যে বিচারপতি একজন বগুড়ায় কি করলো না, পা ধরায় মাপসা হইলো না, এইরকম আর কারো সম্পর্কে যদি একটা মৃদু অসন্তোষ আপনি প্রকাশ করেন সরকার বা তার সমর্থকদের সম্পর্কে, তাহলে তাদের কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে সঙ্গে সঙ্গে জেনে যাবে। পরদিন সকালে উঠে আপনি দেখবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সকল টাকা কেউ সরাই ফেলছে। আপনি মহা টেনশনে ব্যাংকে যাবেন, সেখানে আপনাকে বলা হবে যে বিষয়টা তদন্ত করা হবে। হ্যাঁ, কবে তদন্ত শেষ হবে সেটা তো আপনি জানেন, তাই না? আমরা তো সাগর রুনির হত্যাকাণ্ডের তদন্তের কথা জানি, তাই না? তারপরে তনু হত্যাকাণ্ডের তদন্তের কথা তো জানি, তাই না? তো তদন্ত তো হবেই আর কি। হ্যাঁ, তদন্ত না হওয়া পর্যন্ত আপনি ব্যাংকে যেতে থাকবেন, আপনার জুতার সোল ক্ষয় হতে থাকবে। হাতে তো ক্যাশ টাকা নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে আছে। আপনি বাড়ি ভাড়া দিতে পারতেছেন না, বাজার করতে পারতেছেন না, গাড়ি ঘরে চলতে পারতেছেন না, টিকিট কাটতে পারতেছেন না, বাচ্চা স্কুলের বেতন দিতে পারতেছেন না। কিছুকাল হয়তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের করুণা কৃপায় দুইটা ভাত মুখে পড়বে, এমন অবস্থায় বাধ্য হয়ে আপনি শেষ পর্যন্ত ছাত্রলীগের কাছে যাবেন, যে বলবেন যে ভাই মাপ চাই, আর কোনোদিন কিছু করব না ভাই, আমার এইবার মাফ কইরা দেন। তারপরে আমাদের ঠোলা বাহিনী একটা মুসলেকা নিয়ে আসবে, বলবে যে একটু সাইন করেন, আপনি কোনোদিন আর কিছু করবেন না। আর ওই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ওই ব্যাংক অ্যাকাউন্টের অর্ধেক টাকা আমারে দিয়ে দিন, ঠিক আছে? আপনি দিয়ে দিবেন, টু শব্দ করবেন। এইটা করলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফেরত। তারপরে আপনি একান্ত বাধ্য হাসিনার অনুগত দাস হয়ে যাবেন, কিচ্ছু বলবেন, কিচ্ছু করবেন, আপনার জিন্দেগির শিক্ষা হয়ে যাবে। আপনার বাকি জীবন কাটবে হাসিনা জয়ের দাস হিসাবে, নিশ্চুপে, নীরবে। না না, এটা না, আবার এটাও হইতে পারে আপনি প্রত্যেকদিন জিন্দাবাদ দিলেন, সকালে দরজার সামনে যায় জিন্দাবাদ দিলেন, হাসিনা জিন্দাবাদ, জয় জিন্দাবাদ, শেখ মুজিব জিন্দাবাদ,
ওই যে হীরক রাজার মগজ ধোলাই আছে না, ওই রকম বলবেন, অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ, এভাবে বলবেন। তারপরে বলবেন হীরকের রাজা ভগবান, হাসিনা জয় ভগবান। আবার ধরেন আপনি কাউরে টাকা ধার দেবেন যার বিরুদ্ধে সরকারের আক্রোশ আছে, ক্যাশলেস অবস্থায় আপনি বিপদে পড়ে যাবেন। কিভাবে দেখেন, সরকার এই ধরনের ঘটনা সাজাইতে পারে এবং এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পক্ষে কোনো কিছুই অসম্ভব, সব কিছু করতে পারে। ধরেন আপনি ব্যবসা করেন, আপনার অনেক টাকা পয়সা আছে, হাসিনা জয়ের লোকজনের আপনার কাছে এসে মোটা টাকা চাই যা আপনার সাধ্যের বাইরে, আর তারা তো বুঝেই যাবে যে আপনি কত টাকা পাইতেছেন, আপনার ইনকাম করতে, তাই না? সব তথ্য তো তাদের কাছে থাকবে, তাই না? আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে সব তো জানবে তারা, তাই না? দিনের শেষে ডেটা সিকিউরিটির লোকজন আপনার ব্যাংকের হিসাব নিয়ে বসে, সে বললো আপনি অমুককে যে টাকা দিচ্ছেন না, সে লোকটা কিন্তু একটা জঙ্গি, আপনি জঙ্গিদের অর্থায়ন করছেন, সুতরাং আপনার জায়গা হবে আয়না ঘরে। তারপরেও আরো আছে, ধরেন আমরা তো আবার বসবাস করি ধর্ষণ লীগের রাজত্বে, তাই না? ছাত্রলীগ, ধর্ষণ লীগ, হ্যাঁ, ধরেন পাড়ার ছাত্রলীগ বা যুবলীগের কোনো ক্যাডার বা ওয়ার্ড কমিশনারের নজর পড়লো আপনার সুন্দরী বোন, মেয়ে বা স্ত্রীর উপরে, আপনি তাদের কুপ্রস্তাবে ঘৃণা প্রকাশ করলেন, ওরা হয়তো আপনাকে তাৎক্ষণিকভাবে কিছু বললো না, কিন্তু 2 দিন পরে আপনি দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হাওয়া হয়ে গেছে, অর্থাৎ আপনাকে ভাতে এবং পানিতে মারার বন্দোবস্ত করছে। ফলে এদের লালসার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আপনার কোনো উপায় থাকে। আবার এই যে ক্যাশলেস বা নগদবিহীন ব্যবস্থায় সাইবার ক্রিমিনালরা আছে না, তার অত্যন্ত সহজে যে কারো অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিয়ে যেতে পারে। আমাদের তো এই জব্বার মন্ত্রী আছে না, সে তো বলছিল যে আমাদের হ্যাকার আছে, তো ওদেরকে দিয়ে হ্যাক করাবে। হ্যাঁ, দেখেন এই যে আতিউর এক রাখাল বালক ছিল না, ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেইখানে থাকার সময় প্রায় $1 বিলিয়ন কিন্তু হ্যাকাররা হ্যাক করে হাওয়া করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে, আমরা তো জানি, তাই না? তো এই যে জয় ডাকাত যে ক্যাশলেস ব্যবস্থা প্রবর্তন করার পরিকল্পনা প্রকাশ করছে, তাতে বাংলাদেশের ব্যাংক সেক্টর হয়ে যাবে সাইবার ক্রিমিনালদের লীলা, কারো অ্যাকাউন্টে এদের হাত থেকে নিষ্কৃতি। এরপরে তো আছে ডাকাতের উপরে মহাডাকাতি। এই যে ক্যাশলেস ব্যবস্থা, তাতে জয় এবং তার পার্টনারদের তৈরি অ্যাপস, এগুলো ব্যবহার করা হবে, তার জন্য ফি দিতে হবে ব্যবহারকারীদেরকে। এই যে দেখেন, বাংলাদেশের শতভাগ মানুষকে এই সমস্ত অ্যাপস ব্যবহার করতে হবে, টাকা জমা দেওয়া, টাকা উঠানো, টাকা পাঠানো, সমস্ত ট্রানজ্যাকশনে ফি দিতে হবে এই জয়ের ডাকাত দল। খেয়াল করে দেখেন, এই সিস্টেমে এমনিতেই আপনার অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টের টাকার কোনো ধরনের নিরাপত্তা থাকবে না, কিন্তু কোনো নিরাপত্তা থাকবে। এমনকি কারো অ্যাকাউন্টে যদি এই ডাকাত দলের হামলার শিকার নাও হয়, তাদেরকেও মাসুল গুনতে হবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে, এদেরকে ফি দিয়ে প্রত্যেকবার টাকা পাঠাবেন একটা করে ফি। এটা হচ্ছে আপনার শরীর থেকে ক্রমাগত রক্তক্ষরণ হবে। এই অবস্থায় আপনি বাঁচবেন কিভাবে? মোট কথা, এই ক্যাশলেস ব্যবস্থা আমাদের প্রাইভেসি বা ব্যক্তি স্বাধীনতা ধ্বংস করে দেয়। এই কারণে এমনকি আমেরিকাতেও সেই দেশের প্রখ্যাত মানবাধিকার সংস্থা আমেরিকান কাউন্সিল ফর সিভিল লিবার্টি ক্যাশলেস সোসাইটির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জয় প্রকাশ্যে বলছিল না যে ক্যাশলেস সিস্টেম চালু করার ব্যাপারে সে বেশ কিছু দূর আগে গেছে। সে দাবি করছে যে বাংলাদেশের 90 থেকে 95% অ্যাপস এবং ওয়েবসাইট দেশীয় কোম্পানির মাধ্যমে তৈরি করা হয়েছে। এই দেখ, বোঝাই যাচ্ছে ক্যাশলেস পদ্ধতির বিষয়টাও সে দেশি কোম্পানির তৈরি অ্যাপস এবং ওয়েবসাইট ব্যবহার করে প্রতিষ্ঠা করবে। এর অবশ্য কারণও আছে যে জয় হাসিনার যে ডেটা সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশে পার্টিসিপেট করে এমন সকল আইটি প্ল্যাটফর্ম এবং অ্যাপ প্রতিষ্ঠানকে তাদের ডেটা বাংলাদেশে সংরক্ষণ করতে হবে। ডেটা সংরক্ষণের এই নিয়মের মাধ্যমে তারা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আমি কিন্তু আগেই বলছি এটার একটা ভিডিওতে, এটা যদি আগে দেখে না থাকেন এটা দেখে নিন। বিদেশি আইটি প্ল্যাটফর্মগুলো এই বাধ্যবাধকতা মানতে চাইবে না, ফলে তারা বাংলাদেশে আর কাজ করবে না, চলে যাবে। জয় এবং হাসিনা এটাই কিন্তু চায়, তাদের বিভিন্ন অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাদের উদ্যোগে বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট তারা তৈরি করবে, যেটার কোনো ধরনের জবাবদিহিতা থাকবে। এইবার আসেন রুবেল আহসানদের প্রসঙ্গে, আবার ফিরে আসে এই জায়গাতেই রুবেল আহসানদের প্রাসঙ্গিক। যেসব তথ্য উপাত্ত আমি সংগ্রহ করতে পারছি, আমি সবগুলো দেখাইলাম না কারণ আমি বড় হয়ে যাবে। তাতে আমার ধারণা এই তথাকথিত হোমপে একটা কাভার মার্ক, যার আড়ালে জয় এবং তার সাইবার পার্টনার্স ইন ক্রাইম ক্যাশলেস ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আইটি আর্কিটেকচারের কাজ চালাচ্ছে এবং এতে সে বেশ অনেকটা আগায় গেছে।
এই যে জয় ডাকাতের কোলাবরেটর রুবেল হাসান নিজেই প্রকাশ্যে লিখিতভাবে স্বীকার করছে যে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্যের প্রবেশাধিকার তিনি পাইছেন। দেখেন কি ভয়ঙ্কর কথা, আপনার ব্যক্তিগত তথ্য যেটা সংরক্ষণ করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, রাষ্ট্রের, সেইটা জয় ডাকাতের কল্যাণে গিয়া পড়ছে একজন প্রাইভেট ব্যক্তির হাতে এবং তা ব্যবহৃত হবে ক্যাশলেস সোসাইটির মতো একটা জঘন্য মানবাধিকার বিরোধী সিস্টেম তৈরি করার কাছে। তাও আবার কার হাতে? রুবেল হাসানের হাতে, যার কোম্পানি আদৌ আছে কিনা সেটা কেউ জানে না। এটা হচ্ছে জয় ডাকাতের সর্বশেষ ষড়যন্ত্রের একটা অংশ। এই কারণেই জয় ডাকাত বলতে পারছে যে আগামী নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে 3 বছরের মধ্যেই সে ক্যাশলেস ব্যবস্থা আমাদের উপর চাপাই দিবে। ব্যাংক ব্যবস্থার এই যে আমূল পরিবর্তন এবং এতে যে সমস্ত প্রযুক্তি ব্যবহৃত হবে সেসব বিষয়ে জনগণের যে জানার অধিকার আছে সেটা কোনোভাবেই এই হাসিনা জয় চক্র বিশ্বাস করে। তারা আসলে আমাদেরকে মানুষ হিসাবে গণ্য করে। ফলে সাধারণ মানুষের যে অধিকারগুলো আছে কিংবা নাগরিক হিসাবে এরকম একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের একটা মতামত থাকতে পারে, সেই ব্যাপারে এই চক্রের কোনো ভ্রুক্ষেপ নেই। এই মুহূর্তে এদের কেবল অপেক্ষা ছলে বলে কৌশলে কোনো প্রকারে আগামী নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবে। এতে এই চক্র সফল হলে আমাদের দেশ এবং সমাজের উপরে নেমে আসবে এক ভয়ানক কালো জবনিকা। তখন তারা বলবে, আমরা তো নির্বাচনের আগেই প্রকাশ্যে বলেছিলাম পরবর্তী মেয়াদে আমরা কি করব, এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি, এখন আমরা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি, এখন আমরা সেই কাজগুলি সম্পন্ন করে জয় বাংলা করব। এইটা যদি হয় তাহলে এই অবস্থা জঘন্য মানবাধিকার বিধ্বংসীকারী এজেন্ডার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে। আজ থেকে 230 বছর আগে 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করে আমাদের পূর্বপুরুষদেরকে জমিদার এবং মহাজনের এক ধরনের দাসে পরিণত করেছে। সুদীর্ঘ 154 বছর আমরা এই দাসত্বের নিগড়ে মরেছি। তখনকার সমাজ রাজনৈতিকভাবে সুসংগঠিত না থাকায় আমাদের সেই সময়কার পূর্বপুরুষরা কোনো ধরনের কার্যকর প্রতিবাদ করতে পারেনি, প্রতিরোধ করতে পারেনি। তাই আমরা তাদেরকে দোষ দিতে পারি। পরবর্তীতে 1940-এর দশকে আমাদের মুরব্বীরা, যার মধ্যে ছিলেন মাওলানা ভাসানী, শেরে বাংলা একে তারা জমিদারি উচ্ছেদ এবং কৃষকের ঋণ নির্মূল করার আন্দোলনে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করছিলেন এবং 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে জমিদারি মহাজনী ব্যবস্থাকে চিরকালের মতো জয় বাংলা করে দেওয়া হয়েছিল। তেমনি 1971 সালের প্রজন্ম বিপুল আত্মত্যাগের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে জয় বাংলা করে দিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করছে। এই দুই প্রজন্ম তাদের উপরে ইতিহাস যে দায়িত্ব অর্পণ করছিল তা পুরোপুরি পালন করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ আমরা এমন একটা অস্তিত্বের সংকটের সম্মুখীন যেখানে আমাদের সামনে খোলা আছে 2টা পথ, মাত্র 2টা পথ। একটা হচ্ছে হাসিনা জয় এবং তাদের বৈদেশিক প্রভুদের সকল হীন ষড়যন্ত্র বিনা প্রতিবাদে মেনে নিয়ে দীর্ঘকালের দাসত্ব বরণ করা, আর আমাদের দ্বিতীয় পথ হচ্ছে চরম সর্বনাশ ঘটার আগেই দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ক্রাইম মিনিস্টার হাসিনা এবং তার পুত্রধন জয় ডাকাতের নেতৃত্বাধীন এই বর্বর ফ্যাসিস্ট আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত অবৈধ সরকার তথা আওয়ামী বাকশালের বিষবৃক্ষ যথাশীঘ্রই সম্ভব শিকড় শুদ্ধ চিরতরে উপড়ে। আমি গভীরভাবে বিশ্বাস করি আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারায় আমাদের বীর জনগণ দ্বিতীয় পথটাই বেছে নেবে। সুগভীর অর্থনৈতিক সংকটের অসহনীয় ভারে এবং পশ্চিমা বিশ্বের ক্রমাগত চাপে ইতিমধ্যেই এই নষ্ট সরকার দিশেহারা হয়ে পড়েছে, তার গদি টলমল করছে। জনতার প্রতিরোধের সামনে তার টিকে থাকার আর কোনো সম্ভাবনা নেই। এখন এই চরম ক্রান্তি লগ্নে প্রয়োজন শুধু একটা বড় ধরনের ধাক্কা, আর এটা আমাদের করতেই হবে। যদি আমরা তা না করি তাহলে এই দাসত্ব থেকে আমরা শত বর্ষেও নিষ্কৃতি পাব। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দেবে এই বলে যে আমরা জেনে শুনে এই দাসত্ব প্রতিবাদ প্রতিরোধ ছাড়াই মেনে নিয়েছিলাম। পছন্দ আপনার, আপনি আপনার কোন ভবিষ্যৎকে মেনে